Okay, today we will discuss about differential equations. Differential equations কি যার মধ্যে dy dx ইত্যাদি থাকে। এখন ব্যাপার হচ্ছে যে কিছুটা আমি জানি না 11-12 তোরা পড়েছিস কিনা। যাই হোক, ব্যাপার হচ্ছে যে ম্যাথমেটিক্সে তো আমরা অনেক কিছুই পড়ি উইদাউট এনি রিজন। ঠিক আছে, মানে ম্যাথমেটিক্সের মোটিভেশন হচ্ছে যে ম্যাথমেটিক্সটাই ম্যাথমেটিক্সের মোটিভেশন, কিন্তু ম্যাথমেটিক্যাল ফিজিক্সের মোটিভেশন সেটা না। ম্যাথমেটিক্যাল ফিজিক্সের মোটিভেশন হচ্ছে ফিজিক্সের জন্য যতটা ম্যাথস লাগবে। তো ফিজিক্সে অ্যাকচুয়ালি পুরো ফিজিক্সটাই, এর আগের দিন বলছিলাম যে এখন নেক্সট 5 বছর যদি মাস্টার্স করিস তাহলে নেক্সট 5 বছর তোকে বেসিক্যালি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন করতে হবে। তো পুরো ফিজিক্সটাই হচ্ছে বেসড অন different types of differential equations। ঠিক আছে, তো this is a very important টপিক, এবং সেটা শুধু এই সেমে কিছুটা আছে, আবার পরে অন্যান্য সেমে আরো অনেক অ্যাডভান্সড জিনিসপত্র আছে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনস যদি সিঙ্গেল ভেরিয়েবল হয় তাহলে একরকম, যদি মোর দ্যান ওয়ান ভেরিয়েবল হয় তাহলে আরেক রকম। একটাই যদি ভেরিয়েবল থাকে তাহলে সেটা এবার তার আবার ডিফারেন্ট অর্ডারস আছে। যাই হোক, একটা ভেরিয়েবল হলে তো একটু কম প্রবলেম। আবার যদি মোর দ্যান ওয়ান ভেরিয়েবল হয় তখন সেটা হয়ে যাবে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তো বেসিক্যালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই জিনিসটা বারে বারে ফিজিক্সে আসে, ফিজিক্সের সমস্ত জায়গাতে আসে। কেন না, বিকজ অফ নলেজ অফ ফোর্স। ঠিক আছে, মানে এখনো পর্যন্ত তোরা যতটুকু আর কি ফিজিক্স পড়েছিস তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মেকানিক্স। তো সেখানে তো তোরা অলরেডি দেখেছিস যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ওয়ান ডাইমেনশনে মাস অ্যাক্সিলারেশন। তো এটা ইটসেলফ হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইবার সেটাকে তো আমরা নানান রকম ভাবে সলভ করি ডিপেন্ডিং অন দ্য নলেজ অফ ফোর্স। এখন ব্যাপারটা হচ্ছে এই ফোর্স ব্যাপারটাই সবকিছুকে কন্ট্রোল করছে, মানে সেটা ক্লাসিক্যাল মেকানিক্স পড়িস, মানে নিউটনিয়ান ফিজিক্স পড়িস, বা ধর স্থিতিস্থাপকতা, কিংবা কোয়ান্টাম মেকানিক্স, রিলেটিভিটি, মানে তুই নেচারকে স্টাডি করো, তো নেচারকে তুই যত রকম ভাবে স্টাডি করিস না কারো, আলটিমেটলি নেচার ইজ কন্ট্রোলড বাই ফোর ফান্ডামেন্টাল ফোর্স। ফোর ফান্ডামেন্টাল ফোর্স দুটো তোরা অলরেডি ভালোভাবে জানিস। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর বাকি দুটো তোরা পরে জানবি, মানে বিএসসি তেই জানবি। সেটা হচ্ছে স্ট্রং ফোর্স and the fourth one is weak force। তাহলে নেচারকে স্টাডি করা মানে হচ্ছে নাথিং বাট এই বিভিন্ন রকম ফোর্সের আন্ডারে পার্টিকেলগুলো কেমন ভাবে বিহেভ করছে সেইটাকে বোঝা। এবার যেহেতু নিউটনস লটা তো একদম স্টার্টিং পয়েন্ট, এবার তারপরে আরো অনেক কিছু চেঞ্জ হবে, অনেক থিওরি হবে, অনেক কিছু, কিন্তু এই ব্যাপার হচ্ছে যে যেখানেই যাই আমরা স্টাডি করি না কেন, মানে উই ক্যানট অ্যাভয়েড
ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তো সেটাই ব্যাপার। তো যদি সিঙ্গেল ভেরিয়েবল হয় তাহলে সেটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর যদি পার্শিয়াল মানে মোর দ্যান ওয়ান ভেরিয়েবল হয় তাহলে হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এইবার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা পার্টিকুলার ক্লাস নিয়ে আমরা স্টাডি করব। আদারওয়াইজ মানে আগেই বলছিলাম ম্যাথমেটিশিয়ানরা আরো অনেক কিছুই স্টাডি করে। সেই পার্টিকুলার ক্লাসটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, বা বলা যায় এভাবেও বলা যায় যে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো মানে ওডিই এবং পিডিই, এই যে দুটো, এরা হচ্ছে, এদের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে এরা লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর। আচ্ছা, লিনিয়ারিটি ব্যাপারটা কি সেটা বলার আগে বলি যে অপারেটর ব্যাপারটা কি। অপারেটর ব্যাপারটা কি? অপারেশন কি? অপারেশন আমরা জানি যে অপারেশন হয় অপারেশন থিয়েটারে। তো যে কোনো একটা অ্যাক্টিভিটি সেটাকেই বলে অপারেশন। ফিজিক্সে অপারেশন বলতে আমরা বুঝি ম্যাথমেটিক্যাল অপারেশন। ম্যাথমেটিক্যাল অপারেশন যেমন 2কে 4 দিয়ে গুণ করলাম 8 হলো। এখানে অপারেশনটা কি? 4 দিয়ে গুণ করা, এইটা হচ্ছে একটা অপারেশন। 4 দিয়ে গুণ করা, এটাকে আমি যদি বলি অপারেটর এ, তাহলে A2 is 8, A25 is 100, এইরকম। ঠিক আছে, মানে যে কোনো ম্যাথমেটিক্যাল অ্যাক্টিভিটি সেটাই হচ্ছে একটা অপারেশন, আর যে করছে ব্যাপারটা সেটা হচ্ছে অপারেটর। তাহলে ইন জেনারেল এবার সাধারণত ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে অপারেটরকে অনেক কিছু দিয়ে করে, এল দিয়েও করে, এটা একটা আর কি পপুলার নোটেশন। তো ইফ এল ইজ অ্যান অপারেটর, তাহলে it will be linear কখন? যদি L acting on A phi plus B psi, phi আর psi হচ্ছে some function of x, phi হচ্ছে x এর ফাংশন, psi হচ্ছে x এর অন্য একটা ফাংশন। তাহলে এটা এবার এলটাকে লিনিয়ার অপারেটর বলবো যদি এইটা ইকুয়াল টু এ এল ফাই প্লাস বি এল সাই, এইটা যদি লেখা যায় তাহলে এটাকে বলা যাবে লিনিয়ার অপারেটর। যেমন ফর এক্সাম্পল ddx, এই ddx বা d2 dx2 যদি বলে যে দেখাও যেটা লিনিয়ার অপারেটর, ইটস ভেরি ইজি। লেফট হ্যান্ড সাইড ইজ ddx a phi প্লাস b psi। এইবার যেমন ভাবে আমরা ডেরিভেটিভ করি, তাহলে এটা ইকুয়াল টু d phi dx প্লাস b d psi dx। অর্থাৎ d phi dx, তাহলে ddx টা আমার অপারেটর ছিল, তাহলে d phi dx টা নিশ্চয়ই মানে d phi dx তাহলে l phi, আর d psi dx হচ্ছে l psi।
কোথাও কোনো স্টেপে যদি মনে হয় গড়বড় লাগছে তাহলে সঙ্গে সঙ্গে বলবি, হ্যাঁ, মেসেজেও বলিস, আমি শুনতে পাবো, মানে নোটিফিকেশনটা শুনতে পাবো। হ্যাঁ, তো তো আমরা দেখতে পাচ্ছি যে এভাবে লেখা যাচ্ছে ডিডিএক্সটাকে, ঠিক আছে। কিন্তু মনে কর এল যদি হয় এরকম কোনো অপারেটর, সাপোজ এল হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে এল ফাই ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার ফাই, ঠিক আছে। এল যদি এরকম একটা অপারেটর হয় তখন দেখি লিনিয়ার হয় কিনা। এল অ্যাক্টিং অন এ ফাই প্লাস বি সাই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এ ফাই প্লাস বি সাই। আচ্ছা, সেটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? ই টু দ্য পাওয়ার এ ফাই মাল্টিপ্লাইড বাই ই টু দ্য পাওয়ার বি সাই। ব্যাস, এটাকে কিন্তু আমি কোনোভাবেই এ এল ফাই প্লাস বি এল সাই, এইটা আমি কিন্তু আর কোনোভাবেই লিখতে পারি না। মানে এ এল ফাই প্লাস বি এল সাই মানে হচ্ছে এ ই টু দ্য পাওয়ার ফাই প্লাস বি ই টু দ্য পাওয়ার সাই। কোনোভাবেই এটাকে এরম ভাবে লেখা যাবে না, ইটস ইম্পসিবল। তাহলে এই অপারেটরটা, দিস অপারেটর ইজ ক্লিয়ারলি আ নন লিনিয়ার অপারেটর। তো ম্যাথমেটিক্যাল ফিজিক্সে আমরা প্রাইমারিলি লিনিয়ার অপারেটর নিয়েই কাজ করব, কেননা যখন তোরা আরেকটু ফিজিক্স পড়ে টড়ে নিবি তখন দেখতে পাবি যে নেচার ইজ আলটিমেটলি ইটস আ কোয়ান্টাম ওয়ার্ল্ড, ঠিক আছে। নেচার ইজ রুলড বাই laws of quantum physics, কোয়ান্টাম মেকানিক্স তোরা কিছুটা এইচএসে পড়েছিস বলেই এই উদাহরণটা আমি দিচ্ছি। যখন আরো পড়বি, যত পড়বি তত বুঝতে পারবি যে নেচার, মানে নেচার ব্যাপারটা কি, আলটিমেটলি তো নেচার মানে হচ্ছে অণুপরমাণু। যদি আমি ভাঙতে 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 থাকি, মানে প্রত্যেকটা বস্তু আমরা চারপাশে যা দেখি সবকিছুই হচ্ছে আলটিমেটলি কিছু না অণুপরমাণুর সমষ্টি। এবার ওই অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, দে আর অল কন্ট্রোলড বাই কোয়ান্টাম ফিজিক্স। তাহলে আলটিমেটলি নেচারের সমস্ত রুলই হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের রুল। তো কোয়ান্টাম ফিজিক্সে যত রকম ম্যাথামেটিক্স আছে এবং যত রকম যে অপারেটর আছে, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল অপারেশন মানেই তো অপারেটর, তো সমস্তই হচ্ছে গিয়ে লিনিয়ার অপারেটর। সুতরাং ম্যাথ ফিজিক্সে আমরা লিনিয়ার অপারেটর নিয়েই মাথাটা ঘামাবো, ঠিক আছে। তো এই ডিফারেন্সিয়াল এগুলো যেগুলো যা যা বললাম এগুলো তো সবই, এরা সকলেই হচ্ছে লিনিয়ার অপারেটর। ওকে, এবার নেক্সট হচ্ছে যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডার অ্যান্ড পাওয়ার। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলতাম, সেটা হচ্ছে এটা যেমন বললাম এক্সপোনেনশিয়াল, এটা একটা নন লিনিয়ার অপারেটরের এক্সাম্পল। তোরা একটু ভাবিস তো যে তোরা এখনো পর্যন্ত যা যা অপারেটরের, মানে যা যা ম্যাথমেটিক্যাল অপারেশন যতটুকু শিখেছিস ম্যাথমেটিক্স, তার মধ্যে চিন্তা করে একটা লিনিয়ার অপারেটর এক্সাম্পল আর একটা নন লিনিয়ার অপারেটরের এক্সাম্পল। এটা আমাকে একটু বলিস তো পরে, এক্ষুনি না বললেও হবে। এখন অব্দি যতটুকু শিখেছিস তার মধ্যে, যেমন এক্সপোনেনশিয়াল একটা বললাম, ওরকমই জাস্ট আরবিট, যা মনে হয়
যা শিখেছিস তার মধ্যে আমাকে একটা করে এক্সাম্পল দিবি, খুঁজে খুঁজে বের কর আদৌ পড়েছিস কিনা এরকম আর কিছু। আচ্ছা, তো যেটা বলছে, হ্যাঁ, অর্ডার এবং পাওয়ার। অর্ডার হচ্ছে এই যদি কোনো ডিফারেন্ট মানে কোনো একটা ইকুয়েশনের মধ্যে যদি ডিওয়াই ডিএক্স থাকে তাহলে এটা ফার্স্ট অর্ডার, মানে এটা অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল, d2y dx2 হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল। এখন বক্তব্য হলো কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সাপোজ 4x y dx2 plus 6 dy dx equal to e to the power y। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ এর মধ্যে ডেরিভেটিভস আছে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের what is the order of this differential equation? The order is 2, কেননা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল আছে, সেকেন্ড অর্ডার আছে, হাইয়েস্ট অর্ডার প্রেজেন্ট is the order of the differential equation। আচ্ছা, এবার পাওয়ারটা কি? হোয়াট ইজ পাওয়ার অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন? হাইয়েস্ট যে অর্ডারটা আছে তার যে পাওয়ারটা আছে অর্থাৎ 1। So this differential equation is second order in first power। যদি এরকম কোনো একটা ইকুয়েশন থাকে, 2 d2y dx2 whole square plus d3y dx3 plus y equal to 0। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার 3, হাইয়েস্ট অর্ডার, এবং হাইয়েস্ট অর্ডারের যে পাওয়ার সেটা 1। এইটার পাওয়ারটা যদিও 2, কিন্তু সেটা আমি দেখব না, কারণ এটা হাইয়েস্ট অর্ডারটা হচ্ছে এইটা। ঠিক আছে, so these are order and power of ordinary differential equation। ওকে, এইবার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিটেলসে একটু পরে যাব। তার আগে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা ফিজিক্সে কোথায় কোথায় পাই সেটা একটু বলে নিই। বেশিরভাগ জায়গায় পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনই পাই, কেননা নেচার তো আলটিমেটলি ইট ইজ 3 ডাইমেনশনাল। তো তার মানে রিয়েলিস্টিক যে ইকুয়েশনগুলো হবে সেগুলোতে 3টে ভেরিয়েবল থাকবে, বা নিদেন পক্ষে 2টো থাকবে। So either it is 3D or it is at least it is 2D। এবার 1Dও আসতে পারে, সেটা তো পার্টিকুলার কেস। অবশ্যই কোয়ান্টাম মেকানিক্সেরই অনেক জায়গা আছে, ন্যানো মেটেরিয়ালস ইত্যাদি। বাট মোস্ট জেনারেল কেস হচ্ছে 3D। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনই সাধারণত বেশি পাওয়া যাবে। তাহলে ফিজিক্সে বা নেচারে মানে আদৌ কেন এত কষ্ট করে পড়বি আর কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা তো জানতে হবে। তাহলে কোথায় কোন কোন ফিল্ডে তুই পাবি পার্শিয়াল, মানে এখন যা শিখবি সেগুলো অ্যাকচুয়ালি কোথায় কোথায় অ্যাপ্লাই করবি। প্রথমত ফার্স্ট হচ্ছে মোস্ট পপুলার গুলোই বলছি। ল্যাপ্লাসেস ইকুয়েশন। গ্র্যাড স্কোয়ার psi equal to 0। গ্র্যাড স্কোয়ার কি? এটা অ্যানাদার অপারেটর। এই যে উল্টোপাল্টা সিম্বল দেখে একদমই ঘাবড়ে যাবে না, প্রত্যেকটা সিম্বলেরই কিছু না কিছু মিনিং আছে। গ্র্যাড স্কোয়ার মানে হচ্ছে del 2 del x2 del 2 del y2 del 2 del z2। তোদের সিলেবাসে দেখবি আমি যে মডিউলটা পড়াচ্ছি তার ঠিক পরের মডিউলে এইসব লেখা আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। এই গ্রেডিয়েন্টকেই সংক্ষেপে গ্র্যাড বলে, আর দুবার গ্রেডিয়েন্ট হলে গ্র্যাড স্কোয়ার। যাই হোক, সেটা ব্যাপার না। বক্তব্যটা হচ্ছে যে এগুলো সবই কিন্তু ডিফারেন্ট অপারেটরস। ঠিক আছে, অপারেটরস নিয়ে তোরা অনেক কিছুই পড়বি এখন। এনিওয়ে, হ্যাঁ, তো গ্র্যাড স্কোয়ার মানে হচ্ছে এইটা।
ল্যাপ্লাসেস ইকুয়েশন এবং আরেকটা হচ্ছে পয়সনস ইকুয়েশন। পয়সনস ইকুয়েশনটা কি এরকমই, গ্র্যাড স্কোয়ার সাই, কিন্তু ডান দিকে ল্যাপ্লাসে তো জিরো ছিল, এখানে ডান দিকে জিরো নয়, ডান দিকে হচ্ছে এইরকম একটা মানে নন জিরো কোয়ান্টিটি। এই যে দুটো, এবার এটা তো তিনটে ভেরিয়েবল ওলা ডিফারেনশিয়াল ইকুয়েশন, সো দিজ আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই যে দুটো ইকুয়েশন প্রচন্ড পদে পদে পাওয়া যাবে। কোথায় কোথায় পাওয়া যাবে? প্রথমেই পাওয়া যাবে ইলেকট্রোম্যাগনেটিজমে। ইলেকট্রোম্যাগনেটিজমে সাইটা হচ্ছে পোটেনশিয়াল। কোন একটা আননোন পোটেনশিয়াল বের করবি, বের করতে গেলে ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করতে হবে। আচ্ছা, আর কোথায় কোথায় পাওয়া যেতে পারে? পাওয়া যাবে হাইড্রোডাইনামিক্সে। হাইড্রোডাইনামিক্স এটা হচ্ছে তোরা হাইড্রোস্ট্যাটিক্স নিশ্চয়ই আছে, এইচএসসি আমাদের সময় ছিল। হাইড্রোস্ট্যাটিক্স বলে একটা টপিক থাকে, উৎস্থিতিবিদ্যা, ওই আর্কিমিডিসের প্রিন্সিপাল, এগুলো সব ওইটার আন্ডারে থাকে। ঠিক আছে, জল, হাইড্রোস্ট্যাটিক্স মানে লিকুইড যখন স্থির অবস্থায় আছে, হাইড্রোডাইনামিক্স মানে হচ্ছে হোয়েন লিকুইড ইজ ফ্লোয়িং। এই যে সমুদ্রে ঢেউ ওঠে, নদীতে ঢেউ ওঠে, নদী বয়ে যায়, তুই বোতল থেকে জল ঢাললি, এগুলো সবই হচ্ছে লিকুইড ইন মোশন। বেসিনে মুখ ধুচ্ছিস, লিকুইড ইন মোশন, এগুলো সবই হচ্ছে হাইড্রোডাইনামিক্স। হাইড্রোডাইনামিক্সে ল্যাপ্লাসিস ইকুয়েশন আছে। হিট ফ্লো, কোনো একটা রড একটা এন্ড গরম করেছিস, অন্য এন্ডটা হাতে ধরে আছিস, কিছুক্ষণের মধ্যে হাতে ছাকা লাগবে। হিট ফ্লো, হিট ফ্লো স্টাডি করতে গেলেও ল্যাপ্লাসিস ইকুয়েশন সলভ করতে হবে। এবং গ্র্যাভিটেশন, সেখানেও ল্যাপ্লাসিস ইকুয়েশন সলভ করতে হবে, সেখানে ওই ভি হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। আচ্ছা, এটা তো গেল ল্যাপ্লাস। আচ্ছা, এরপর আসি পয়সনে। তো যতগুলো ল্যাপ্লাসের অ্যাপ্লিকেশন, এই যে এতগুলো, এই প্রত্যেকটাই কোনো না কোনো কনটেক্সটে পয়সন ইকুয়েশনও পাবি আর কি, এই সমস্ত ফিল্ডেই। ওই যখন এটা জিরো হবে, বুঝতেই পারছিস ল্যাপ্লাসেস ইকুয়েশন হচ্ছে ইজ নাথিং বাট আ স্পেশাল কেস অফ পয়সনস ইকুয়েশন। ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে, এটা তোদের কিউরিওসিটি হতে পারে তাই বলছি, ইলেকট্রোম্যাগনেটিজমের ক্ষেত্রে যেমন এই রোটা হচ্ছে চার্জ ডেন্সিটি। ঠিক আছে, তো কোনো একটা রিজিয়নে যদি কোনো চার্জ না থাকে, যেমন কোনো একটা মেটাল, এটা তো নিশ্চয়ই জানিস যে কোনো একটা মেটালিক স্ফিয়ার মনে কর, তো মেটালিক স্ফিয়ারের উপরে আমি কিছু একটা চার্জ দিলাম কোনো একটা পদ্ধতিতে, পজিটিভ চার্জ দিয়েছি সাপোজ, তো সেইটা মেটালিক স্ফিয়ারের ক্ষেত্রে চার্জ কিন্তু শুধুমাত্র সারফেসেই থাকে, ভেতরে কিন্তু থাকে না। তাহলে ভেতরে আমি যদি আর একটা ছোট স্ফিয়ার ইমাজিন করি, তাহলে সেখানে তো রো ইজ জিরো, তাহলে সেই রিজিয়নটাতে কি হবে, ল্যাপ্লাসিস ইকুয়েশন ভ্যালিড হবে। আর যদি সারফেসে আমি একটা ভলিউম ইমাজিন করি, সেখানে কিন্তু রোটা নন জিরো, কেননা সারফেসে আমার কিছু চার্জ আছে, তখন আমাকে ইউজ করতে হবে পয়সনস ইকুয়েশন। ওকে, এবার তো রোটা কি হবে না হবে সেটা, যেমন ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ক্ষেত্রে চার্জ ডেন্সিটি, অন্য কিছুর ক্ষেত্রে একটা অন্য কিছু। আচ্ছা, এরপর আরেকটা খুব ফেমাস পপুলার ইকুয়েশন হচ্ছে ডিফিউশন ইকুয়েশন।
which looks like grad square psi plus minus k square psi equal to 0. এইরকম দেখতে ইকুয়েশন পাওয়া যাবে ওয়েভ প্রোপাগেশন সংক্রান্ত মানে ডিফিউশন সংক্রান্ত যে কোনো জায়গাতেই এটা পাওয়া যাবে। যেমন ইলাস্টিক ওয়েভ ইন সলিড, এই যে ঘরের দেওয়ালে কান পাতলে আওয়াজ শোনা যায়, ঠিক আছে, ওটাতে কি হয়, দেওয়ালের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি সাউন্ড ওয়েভটা প্রোপাগেট হচ্ছে, দেওয়াল পর্যন্ত আসছে, তারপর তো নিশ্চয়ই দেওয়ালের মধ্যে দিয়ে প্রোপাগেট করছে জিনিসটা, তো সেটা হচ্ছে কি ইলাস্টিক ওয়েভ ইন সলিড। তাছাড়া ভাইব্রেটিং স্ট্রিং, একটা স্ট্রিং মাঝখানে টেনে ছেড়ে দিলি সেটা ভাইব্রেট করছে, এটসেট্রা। অ্যাকাউস্টিক্স যেটা বললাম সেটা হচ্ছে সাউন্ড ওয়েভ প্রোপাগেশন। আর কোথায় পেতে পারিস, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট, এই যে আলো, লাইট, তারপরে মোবাইলে কথা বলছিস, ঠিক আছে, কেবল টিভিতে মানে কেবল চ্যানেল দেখছিস, মানে কেবল নেটওয়ার্ক আর কি যেটা, ওগুলো তো সবই স্যাটেলাইট চ্যানেল, স্যাটেলাইট দ্বারা মানে স্যাটেলাইট ওগুলোকে কন্ট্রোল করে, কেবলের যে চ্যানেলগুলো আছে ওগুলো সবই কিন্তু স্যাটেলাইট, তার মানে কি টেলিভিশন স্টেশন থেকে মানে যে পার্টিকুলার চ্যানেল জি বাংলা ফর এক্সাম্পল, তো সেখান থেকে একটা ওয়েভ বেরোচ্ছে স্যাটেলাইট থেকে রিফ্লেক্ট করে, এটা খুব রাফলি বলছি যদিও, তোর অ্যান্টেনা সেগুলো ক্যাপচার করছে, যদি টাটা স্কাই থাকে তাহলে টাটা স্কাইয়ের অ্যান্টেনা সেগুলো ক্যাপচার করছে, তো এগুলো সবই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ডেসক্রাইবড বাই ইকুয়েশন অফ দিস টাইপ, মানে টাইপটা এটা। নিউক্লিয়ার রিঅ্যাক্টরস, তো এটা অ্যাকচুয়ালি ডিফিউশন ইকুয়েশন অ্যান্ড ওয়েভ ইকুয়েশনস। তো যে কোনো ধরনের মোট কথা প্রোপাগেশন, নিউক্লিয়ার রিঅ্যাক্টর ডিটেলসটা আমি এক্ষুনি তোরা বুঝতে পারবে না তাই এটা স্কিপ করছি। তো যে কোনো ধরনের প্রোপাগেশন রিলেটেড ব্যাপার স্যাপার যেখানেই আছে সেখানেই এই ধরনের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পাই। এবার এবার সেটা স্পেশাল কেস আছে, কোনো স্পেশাল কেসে এখানে ডেল 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 টু ডেল টি টু থাকবে, মানে সেটা যাই হোক সেটা একটা আলাদা জিনিস। ওকে, আর আরো আছে টাইম ডিপেন্ডেন্ট, মানে হ্যাঁ ওটাই বলতে চাচ্ছিলাম যে ওয়েভ ইকুয়েশনে টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশনও থাকবে, অনেক রকম আছে আর কি, এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট বলছি এইখানে যেগুলো বললাম, কিন্তু এই সমস্ত রিজিয়নে আবার টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশনও আছে, ওটাই অরিজিনাল ইকুয়েশন। টাইম ডিপেন্ডেন্ট ডিফিউশন ইকুয়েশন, rad square psi equal to 1 by a square del psi del t। লক্ষণীয় যে এতক্ষণ অব্দি যতটুকু বলছিলাম সেখানে কিন্তু শুধু ডেল টু ডেল এক্স টু মানে এক্স ওয়াই জেড এগুলোই ভেরিয়েবল ছিল, এবার সঙ্গে টাইম ঢুকিয়ে নিলে সেটাও অ্যানাদার অ্যাসপেক্ট। ডেল সাই ডেল টি এটা টাইমের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। রিলেটিভিটিতে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, সেখানে আবার এই ধরনের একটা অপারেটর নিয়ে ডিল করতে হয়।
মানে এক্স্যাক্টলি এরকম নয়, কিন্তু মানে মিন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে একটা পার্টিকুলার টাইপের অপারেটর পাবি, ওই জিনিসটা আচ্ছা ওকে লিভ ইট। স্পেশাল থিওরি রিলেটিভিটিতে এক্স্যাক্টলি এরকম পাবি না, কিন্তু স্পেস টাইম সবকিছু কম্বাইন করে একটা অপারেটর আছে উইচ ইজ কল্ড ড্যালাম্বার্সিয়ান। ঠিক আছে, সেইটা সেই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনেক জায়গায় পাওয়া যাবে। এবার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতেও এই ধরনের মানে এই ধরনের অপারেটর পাওয়া যাবে, কিন্তু সেটা দেখতে আলাদা এবং সাইন টাইন বা আরো অন্য কিছুর ডিফারেন্স আছে ওখানে। কোয়ান্টাম ফিজিক্সে সবটাই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ব্যাপার, যেটাকে বলে শ্রোডিঞ্জার্স ইকুয়েশন। এইটা তোদের চেনা জিনিস। রিলেটিভিটি এই সেমেই আছে, যখন মেকানিক্স পড়বি তখন সেখানে দেখবি মিনকোস্কি স্পেস বলে একটা ব্যাপার হয়। এবং সেখানে এই ধরনের কিছু অপারেটর থাকে। আচ্ছা, আর হলো আর খুব ইম্পর্টেন্টের মধ্যে এটা আরেকটু অ্যাডভান্সড, কিন্তু জানার জন্যই আমি বলছি। ক্লাইন গর্ডন ইকুয়েশন। ঠিক আছে, আর এইখানে এটা যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি এইরকম একটা ব্যাপার, মানে রিলেটিভিটির কনটেক্সটে অপারেটরটা এরকম ভাবে এরকম দেখতে হয়। ক্লাইন গর্ডন ইকুয়েশনটা আমি ডিটেলে যাচ্ছি না, কিন্তু ক্লাইন গর্ডন ইকুয়েশন ফিজিক্সের অন্যতম ফেমাস একটা ইকুয়েশন। ওটা যখন পড়বি তখন না হয় জানবি। আর যদি এখনই মনে হয় যে ব্যাপারটা ইন্টারেস্টিং, তাহলে গুগল সার্চ করবি। গুগল সার্চ করতে তো শিখতে হবে এখন, কারণ গুগলের নেই এমন কিছু নেই। রাফলি এই হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোথায় কোথায় পাওয়া যায়, এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ফিজিক্সের এমন কোনো জায়গাই নেই যেখানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাওয়া যায় না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার এই যে বিভিন্ন প্রকারের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলোর একটা খুব সুন্দর ক্লাসিফিকেশন আছে। মানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনেরই একটা ক্লাস হচ্ছে অ্যাকচুয়ালি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মোর দ্যান ওয়ান ভেরিয়েবল, তারপর সেই ভেরিয়েবল গুলোকে সেপারেট করা যায়, যেটাকে বলে সেপারেশন অফ ভেরিয়েবলস। সেটা পরে দেখাবো কিভাবে করতে হয়। তো যখন ভেরিয়েবল গুলো সেপারেট করে নিলি, তখন তুই একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে অ্যাকচুয়ালি ইউ উইল গেট ডিফারেন্ট অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। বুঝেছিস? সেই জন্য মোস্ট জেনারেল আর কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের তিন ধরনের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়। এক নম্বর হচ্ছে কোনো একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যদি শুধুমাত্র এই অপারেটর থাকে, বা যদি গ্র্যাড স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার del 2 del t2 থাকে। আবার এটা একটা টাইপ। আচ্ছা, কোনো একটা ইকুয়েশনে যদি গ্র্যাড স্কোয়ার প্লাস a del del t থাকে, অর্থাৎ টাইম ডেরিভেটিভ কিন্তু একটা, ফার্স্ট অর্ডার টাইম ডেরিভেটিভ। Another possible type, which is grad square
minus 1 by c square del 2 del t2. নেচারকে স্টাডি করতে গেলে তুই যত রকমের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবি, তাদের মধ্যে এই চারটেই পসিবিলিটি আছে টিল নাও অবজার্ভড। কি কি? একটা শুধু গ্র্যাড স্কোয়ার, আর একটা হচ্ছে গ্র্যাড স্কোয়ার প্লাস ফার্স্ট অর্ডার টাইম ডেরিভেটিভ, আর একটা হচ্ছে গ্র্যাড স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার মানে সামথিং সেকেন্ড অর্ডার টাইম ডেরিভেটিভ, আর একটা হচ্ছে মাইনাস সেকেন্ড অর্ডার টাইম ডেরিভেটিভ। বাই অ্যানালজি এই ক্যাটাগরির পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলে ইলিপ্টিক। এই ক্যাটাগরির পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলে প্যারাবোলিক, আর এই ক্যাটাগরিটাকে বলে হাইপারবোলিক। বাই অ্যানালজি কেন বললাম নিশ্চয়ই তোরাও বুঝতে পারছিস। সেটা হচ্ছে ইলিপস মানে এখানে অ্যাকচুয়ালি ওরা এরম একটা ভাবছে যে গ্র্যাডটা যেন একটা ভেরিয়েবল আর ডেল ডেল টি অ্যাজ ইফ অন্য আর একটা ভেরিয়েবল। তাহলে ইলিপসের ইকুয়েশনে কি থাকে? ইলিপসের ইকুয়েশনে থাকে y স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানে দুটোরই স্কোয়ার আছে এবং প্লাস আছে, সো ইট ইজ কল্ড ইলিপ্টিক। এবার এখানেও দেখতে পাচ্ছিস যে বাই দ্য সেম আর কি টোকেন, এখানে একটা ভেরিয়েবলের স্কোয়ার আছে আর একটার স্কোয়ার নেই, তাহলে ইট ইজ প্যারাবোলিক। এখানে দুটোরই স্কোয়ার আছে কিন্তু মাঝের সাইনটা নেগেটিভ, প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু ax, মোস্ট মানে ফ্যামিলিয়ার ফর্ম আর কি। হাইপারবোলা মোস্ট ফ্যামিলিয়ার ফর্ম, সংক্ষিপ্তটাই লিখছি y স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে হাইপারবোলা থেকে থাকে দুটো ভেরিয়েবলের স্কোয়ার থাকে, মাঝের সাইনটা মাইনাস থাকে, তো এখানে মানে যেটা অ্যানালজিক্যালি বলছি এখানে তাই আছে। এটার মানে এই নয় যে সলিউশন গুলো হাইপারবোলা হবে, মাইন্ড ইট, এটা জাস্ট অ্যানালজি, যেটা এরকম দেখতে, তাই এটাকে এরকম বলা হচ্ছে। তো অল মানে যেগুলো যে সমস্ত পিডি তোরা পাবি সেগুলোর সবগুলোই এর মধ্যেই কোনো একটা ক্যাটাগরিতে পড়বে, ইলিপ্টিক, প্যারাবোলিক, হাইপারবোলিক। নাও let us come to the part of solution of a PDE. Solution of partial differential equation। একটা কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি পুরোপুরি সলভ করতে হয়, পুরোপুরি বলছি, তাহলে কি লাগে মানে কি লাগবে? বাউন্ডারি কন্ডিশন লাগবে। কারণ আলটিমেটলি আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করবো মানে আমি ইন্টিগ্রেশন করব, তো ইন্টিগ্রেট করলে কি হবে, সাম মানে কিছু একটা আর কি এক্স এর, ঠিক আছে, কিছু একটা এক্স এর ইয়ে থাকবে প্লাস সাম ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকবে, রাইট? এবার যদি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তাহলে তো একটাই আননোন ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। যদি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তাহলে আমি দুবার ইন্টিগ্রেট করছি, অর্থাৎ আমার দুটো আননোন প্যারামিটারস থাকবে। তাহলে পুরোপুরি যদি আমাকে সলভ করতে হয় তাহলে C1 বা C1 C2 এই সমস্ত বের করতে গেলে আমার চাই বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশন আবার তিন প্রকারের হয়। কচি বাউন্ডারি কন্ডিশন, ডিরিচলেট বাউন্ডারি কন্ডিশন,
এবং নয়ম্যান বাউন্ডারি কন্ডিশন। কচি বাউন্ডারি কন্ডিশনটা কি? So there are 3 types. আচ্ছা, কচি বাউন্ডারি কন্ডিশনে আমাকে কি বলে দেবে? ফাংশনের ভ্যালু বলে দেবে, ভ্যালু অফ আ ফাংশন এবং নর্মাল ডেরিভেটিভ। of the function at some boundary. ঠিক আছে, বাউন্ডারি বলতে অ্যাকচুয়ালি সারফেস। নর্মাল ডেরিভেটিভ, নর্মাল ব্যাপারটা কি? হোয়াট ইজ নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল? মনে কর গ্রেড স্কোয়ার ফাই ইকুয়াল টু 0, এটাকে আমরা সলভ করছি। তো কোনো একটা এটা হচ্ছে একটা কিছু একটা ভলিউম, ঠিক আছে, এটা কিছু একটা পিস অফ সামথিং, পিস অফ আয়রন মনে কর। তো এটার ভেতরে তাহলে এটার একটা সারফেস আছে, ঠিক আছে। এবার আমাকে বলে দিল যে এর ভেতরে মানে ইনসাইড, এর ভেতরে ফাইটাকে বের করো বাই সলভিং দিস partial differential equation. So phi is a function of xyz and the equation is this. গ্রেড স্কোয়ারটাকেই আর কি ভেঙে লিখছি, এটা আমার দেওয়া আছে and I need to solve this. এই তো এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে সলভ করে আমি দুটো আননোন কনস্ট্যান্ট আমার থাকবে c1 c2। আচ্ছা, এইবার এটা হচ্ছে বাউন্ডারি, তাহলে আমাকে এখানে পুরোপুরি যদি অ্যান্সারটা বার করতে হয় তাহলে আমাকে যদি আর কি এই কচি বাউন্ডারি কন্ডিশন দিয়ে দেয়, তার মানে হচ্ছে যে এই ফাই অ্যাট বাউন্ডারি সেইটা দিয়ে দিয়েছে এবং নর্মাল ডেরিভেটিভ অর্থাৎ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অর্থাৎ ডি ফাই ডিএক্স এটা দিয়ে দিয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে ডি ফাই ডিএক্স মানে যখন তোরা এমনি ডেরিভেটিভ শিখেছিস তখন তো ঠিক আছে, ডিএফ ডিএক্স করলি বা ডিএফ ডিওয়াই করলি বা ডি টু এফ ডিএক্স ডিওয়াই এই সমস্ত। কিন্তু এমন কোনো সিচুয়েশন হতে পারে, অ্যাকচুয়ালি এটা এখানে ডিএফ ডিএক্স লিখলে ব্যাপারটা আর কি ঠিক হবেও না, লেখাটা উচিত না, যাই হোক। হ্যাঁ, তো এমন কোনো সিচুয়েশন হতে পারে যেমন ধর এই যে ডিএফ ডিএক্স এই জিনিসটা কি, এটা মানে হচ্ছে এটা তো একটু বেসিক্যালি স্লোপ অফ আ ফাংশন, ঠিক আছে। কোনো একটা ফাংশনের নতি কতটা, একটা গ্রাফ এটা কতটা আর কি টিল্ট হয়ে আছে সেটাই তো স্লোপ, এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। কিন্তু মনে কর যে তুই কোন একটা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছিস, না মাথায় দাঁড়ালে ঠিক হবে না, তুই আচ্ছা ওই বাড়িতে সেই ইয়ে হয় না, তোবড়ানো বাটি, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের বাটি, তোবড়ানো বাটি ধর, সেটার তুই তলায় এরম পয়েন্টে দাঁড়িয়ে আছিস। তো তোকে আমি বললাম যে এই পয়েন্টের স্লোপটা কত, তখন কি তুই ইউনিকলি বলতে পারবি স্লোপটা কত? বলতে পারবি না,
কারণ এটা তো তোবড়ানো, তাহলে এটা তলাটা, এটার যে সারফেসটা তো স্মুথ নয়। তার মানে যদি এদিকটা তোবড়ানো থাকে তাহলে স্লোপটা এই দিকে তো অন্যরকম হবে, মানে এদিকে যা হবে, এটা যদি তলাটা হয় এবং এটা যদি তোবড়ানো হয়, তলাটা স্মুথ নয়, এদিকটা মনে করে একটু তোবড়ানো, তাহলে তুই এদিকে স্লোপ মাপলে তো যা পাবি আর এদিকে স্লোপ মাপলে তো তা পাবি না, ডিফারেন্ট ডিরেকশনে তুই ডিফারেন্ট স্লোপ পাবি। ঠিক আছে, ডেরিভেটিভ ব্যাপারটা আগে যেটা করেছে সেটা যতটা সরল, বাস্তব জীবনে ডেরিভেটিভ ব্যাপারটা কিন্তু ওরকম সরল নয়, বরং যথেষ্ট জটিল। এই স্লোপ ব্যাপারটা ডিপেন্ডস অন দ্য ডিরেকশন অ্যাকচুয়ালি। তো এখানে নর্মাল ডেরিভেটিভ মানে হচ্ছে ডিপেন্ডস অন দ্য ডিরেকশন, আগেই বললাম। তো নর্মাল মানে হচ্ছে পারপেন্ডিক, মানে ডেরিভেটিভ নিতে হবে ফাংশনের, অর্থাৎ গ্র্যাড ফাই নিতে হবে। 3 ডাইমেনশনাল স্পেসে ডেরিভেটিভ নেওয়া মানে গ্র্যাড ফাই নেওয়া। গ্রেডিয়েন্ট ইজ অ্যানাদার অপারেটর, ইট ইজ ইকুয়াল টু আই ক্যাপ, ভেক্টর তো তোরা পড়েছিস তাহলে এটা বুঝতে পারবি, জে ক্যাপ ডেল ডেল ওয়াই, কে ক্যাপ ডেল ডেল জেড। 3 ডাইমেনশনাল স্পেসে ডেরিভেটিভ নেওয়া মানে হচ্ছে আসলে এই জিনিসটা ক্যালকুলেট করা। এবার কোন ডিরেকশনে আমি ক্যালকুলেট করব? পারপেন্ডিকুলার টু দা সারফেস, সেটাকে বলা হয় নর্মাল ডেরিভেটিভ। দিস ইজ কল্ড নর্মাল। নর্মাল মিন্স পারপেন্ডিকুলার। তাহলে কচি বাউন্ডারি কন্ডিশন মানে হচ্ছে তোর ফাংশনের ভ্যালুটা সারফেসে বলে দিচ্ছে এবং সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনে ডেরিভেটিভটা বলে দিচ্ছে ফাংশনের। ঠিক আছে, এটা কচি। এবার ডিরিচলেটটা কি? ডিরিচলেটে তোকে শুধুমাত্র ভ্যালু অফ দ্য ফাংশন বলে দেবে, ভ্যালু অফ ফাংশন অ্যাট দ্য বাউন্ডারি। আর নয়ম্যান বাউন্ডারি কন্ডিশনে তোকে শুধুমাত্র নর্মাল ডেরিভেটিভ এইটা বলে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে এই 3টে টাইপেরই বাউন্ডারি কন্ডিশন, হয় দুটোই বলে দেবে না যে কোনো একটা বলে দেবে। এবার তোর ডিপেন্ডিং অন দ্য প্রবলেম এবং বাউন্ডারি কন্ডিশন তুই, এইখানেই হচ্ছে মজাটা। তাহলে একটা জিনিস বুঝতে পারছিস যে আমরা অনেক রকম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়লাম এবং কিছু বাউন্ডারি কন্ডিশন পড়লাম। সব রকম বাউন্ডারি কন্ডিশনে সব রকম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পুরোপুরি সলভ করা সম্ভব নয়। কোনো কোনো ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশন একটু শর্ট পড়ে যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে বেশি বলে দেওয়া হয়েছে সেরকমও হয়ে যেতে পারে। তাহলে সবসময় যে ইকুয়েশন মানেই আমি ফর্মুলা দিয়ে সলভ করে অ্যান্সার বার করে ফেলবো সেটা কিন্তু নয়। ইকুয়েশনের অ্যান্সার আদৌ ইকুয়েশনের সলিউশন আছে কিনা, অর্থাৎ এক্সিস্টেন্স অফ সলিউশন, মানে আদৌ সলভ করা যাবে তো, এক্সিস্ট করে কিনা, এবং ইউনিকনেস অফ দ্য সলিউশন, অর্থাৎ একটাই সলিউশন আছে নাকি অনেকগুলো সলিউশন আছে, F1 F2 F3 একাধিক সলিউশন আছে নাকি একটাই সলিউশন আছে। এই যে দুটো কোশ্চেন, these two questions are fundamental question of any set of partial differential equations। ইকুয়েশন আছে মানেই সলভ করা যাবে এবং সেটাই একটা মাত্র সলিউশন, এটা আদৌ নয়। তো একটা থিওরেম আছে যেটা দিয়ে আমি ইকুয়েশনটাকে স্টাডি করে বুঝতে পারবো যে এক্সিস্ট করে কিনা এর সলিউশন এবং সেটা ইউনিক কিনা, সেটাকে বলা হয় এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরেম। এটা মানে জেনারেল নামটা এটা, তারপর পিজি এর ক্ষেত্রে একরকম,
ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে একরকম, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে একটু আলাদা, এরকম টাইপের। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু চট করে দেখে নিই যে মানে কোন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কখন থাকবে এবং কখন থাকবে না। ডিফারেনশিয়াল ইকুয়েশন কি কি টাইপের বলেছি? এলিপ্টিক, হাইপারবোলিক, প্যারাবোলিক। ইলিপ্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে ল্যাপ্লাস এবং পয়সন। কেন? ইলিপ্টিকে কি বলেছিলাম? গ্র্যাড স্কোয়ার থাকে, এই যে গ্র্যাড স্কোয়ার থাকে। তো ল্যাপ্লাসেস ইকুয়েশন কেমন দেখতে ছিল? এই যে ল্যাপ্লাসেস ইকুয়েশন গ্র্যাড স্কোয়ার আছে, পয়সনস ইকুয়েশন গ্র্যাড স্কোয়ার আছে। ফাইন। হাইপারবোলিক, ওয়েভ ইকুয়েশন, হাইপারবোলিকে কি থাকে? গ্র্যাড স্কোয়ার মাইনাস 1/c স্কোয়ার ডেল 2 ডেল t2। একটা ভেরিয়েবল শুধু x এর ক্ষেত্রে যদি আমি এটা লিখি তাহলে d2f dx2 ইকুয়াল টু 1/c স্কোয়ার ডেল 2f ডেল t2। আমি জানি না তোরা ওয়েভ ইকুয়েশন পড়েছিস কি না, যদি পড়ে থাকিস তাহলে এটা পুরোপুরি চেনা লাগবে, আর না পড়ে থাকলে কিছু করার নেই। জানি না পড়েছিস কিনা, পড়ে থাকলে এটা আর কি অ্যাপ্রিসিয়েট করতে পারবি যে ওয়েভ ইকুয়েশন হচ্ছে হাইপারবোলিক ইকুয়েশন, আর যে কোনো রকম ডিফিউশন ইকুয়েশন হচ্ছে প্যারাবোলিক ইকুয়েশন। ঠিক আছে, এইটা দিস ওয়ান, এইটা এই যে হিট ফ্লো হয়, হিট যে ডিফিউজ করে, সেইটা দ্যাট ইজ ডেসক্রাইবড বাই গ্র্যাড স্কোয়ার থাকবে, আর টাইমের সিঙ্গেল ডেরিভেটিভ থাকবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আচ্ছা এইবার বাউন্ডারি কন্ডিশন কি কি আছে? কচি, ডিরিশলেট, নয়ম্যান। কচিতে কি আছে? দুটোই বলে দেওয়া আছে। ডিরিশলেটে শুধু ভ্যালু অফ এ ফাংশন বলে দেওয়া আছে, নয়ম্যানে শুধু নর্মাল ডেরিভেটিভ অফ এ ফাংশন সেটা বলে দেওয়া আছে। তো এই তিনটে বাউন্ডারি কন্ডিশনের মধ্যে যে কোনো একটাই হয়তো তোকে দেওয়া আছে। এবার কোশ্চেন হচ্ছে যে তুই ইলিপ্টিক, হাইপারবোলিক আর প্যারাবোলিক কখন কোনটার ক্ষেত্রে সলিউশন এক্সিস্ট করবে। যদি ইলিপ্টিক ইকুয়েশন হয় অর্থাৎ ল্যাপ্লাস পয়সন, তাদের ক্ষেত্রে কচি থেকে কিছুই পাওয়া যাবে না, নো ডেফিনিটিভ রেজাল্ট। পাওয়া যাবে ডিরিশলেট এবং নয়ম্যান, এই দু ধরনের বাউন্ডারি কন্ডিশন যদি দেওয়া থাকে তাহলে ক্লোজড সারফেসের ক্ষেত্রে সলিউশন পাবি। সারফেসটা ক্লোজড হতে হবে, মানে কড়াই হলে হবে না, ফুটবল হতে হবে, ক্লোজড সারফেস। আচ্ছা ওয়েভ ইকুয়েশনের ক্ষেত্রে কচি ইকুয়েশন এবং ওপেন সারফেস, মানে কচি বাউন্ডারি কন্ডিশন এবং ওপেন সারফেস, এদের ক্ষেত্রে কোনো স্টেবল সলিউশন পাবি না। ডিফিউশন ইকুয়েশনের ক্ষেত্রে কচি থেকে কিছু পাবি না,
ডিরিচলেট এবং নরম্যান বাউন্ডারি কন্ডিশন থেকে পাবি, কিন্তু ওপেন সারফেসের ক্ষেত্রে পাবি। কি সুন্দর ডিস্ট্রিবিউশন দেখ। মানে সবাই নিজের নিজের মতন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নিজের বাড়িতে বসে বসে এই সমস্ত থিওরি ডেভেলপ করেছে, অথচ আলটিমেটলি দেখা যাচ্ছে যে এদের মধ্যে একটা খুবই সুন্দর অর্গানাইজেশন আছে। এগুলো যখন মানে এখন বললাম যাতে তোরা ডেস্টিনেশনটা দেখতে পাস, ঠিক আছে? এই যে এখন যা যা করবি, এখনই সবকিছু বুঝতে পারবি এটা আমি বলছি না, বা অ্যাপ্রিসিয়েট করতে পারবি সেটাও নয়, কিন্তু এটা হচ্ছে তোদের ডেস্টিনেশন, ঠিক আছে? মানে যখন বিএসসিটা 3 বছর কমপ্লিট হয়ে যাবে তখন যদি এই পুরো ব্যাপারটা তোরা অ্যাপ্রিসিয়েট করতে পারিস, কারণ এগুলো সবই তোরা 3 বছরে পড়ে ফেলবি, ঠিক আছে? ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, অ্যাকাউস্টিক্স, ওয়েভ, কোয়ান্টাম ফিজিক্স, রিলেটিভিটি, সবকিছু তোরা 3 বছরে পড়ে ফেলবি। পড়া যখন হয়ে যাবে তখন আবার এই ব্যাপারটাকে আবার নতুন করে তোরা অ্যাপ্রিসিয়েট করতে পারবি। তো এখন এই যে যা শিখবি অ্যাবাউট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেগুলো সবই হচ্ছে এইগুলোকে বোঝার জন্য। মানে এখন তোরা গ্রাউন্ড ওয়ার্কটা করে রাখবি এবং পরবর্তীকালে তোরা সেটাকে ইউজ করে এই সমস্ত জিনিসপত্র স্টাডি করবি। ওয়েল, তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিরকম ফর্মে দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে যে হাউ টু হ্যান্ডেল দ্যাট। যেমন আচ্ছা, জেনারেল ফর্ম প্রথমে। ও সরি, ফার্স্ট অর্ডার differential equation. The general form is pxy dx plus qxy dy equal to 0. এটা জেনারেল ফর্ম, ঠিক আছে? এবার যদি এটার এখানে পি আর কিউটা দেখা যাচ্ছে, এর মধ্যে এক্স আর ওয়াই দুটোই ঢুকে আছে, কিন্তু যদি এটা সেপারেবল ফর্মে থাকে তাহলে তো খুবই আনন্দ জীবনে। যদি সেপারেবল ফর্মে থাকে তাহলে খুবই আনন্দ, যদি না থাকে তখন তোকে সেপারেবল ফর্মে এনে নিতে হবে। আচ্ছা, সেপারেবল ফর্ম অর্থাৎ যদি এই ফর্মে থাকে, পিটা শুধু এক্স এর ফাংশন, কিউটা শুধু ওয়াই এর ফাংশন, যদি এই ফর্মেই থাকে, মানে এই ফর্মে আনাটাই উদ্দেশ্য। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা শেখা মানে হচ্ছে জেনারেল ফর্ম থেকে কিছু একটা ভাবে এই ফর্মে আনাটা তোর উদ্দেশ্য, ঠিক আছে? যেমন এবার এবার এই ফর্মে যদি থাকে তাহলে তো এটা তো জাস্ট মানে এটাকে জাস্ট ডান দিকে নিয়ে যাবি, তারপর ইন্ডিপেন্ডেন্ট সেপারেটলি ইন্টিগ্রেট করলেই তোর অ্যান্সার চলে আসবে। ফার্স্ট এক্সাম্পল, প্যারাশুট। প্যারাশুট দেখেছিস তো, উপর থেকে হাওয়ায় ভেসে ভেসে নিচে নামে। তো একটা লোক, একজন প্যারাশুটিস্ট, তুই মনে কর নামছিস, তোর উপর কি ফোর্স কাজ করবে? নিচের দিকে কাজ করবে এমজি, গ্র্যাভিটেশনাল ফোর্স। উপর দিকে কাজ করবে কি? এয়ার ফোর্স কাজ করবে। তুই বাতাসের মধ্যে দিয়ে নিচে নামছিস, বাতাস তোকে নিচে নামতে দেবে না। সো রেজিস্টিভ ফোর্স একটা থাকবে, ডিউ টু এয়ার ড্র্যাগ, রাইট? তো ধরি যে এই রেজিস্টিভ ফোর্স ডিউ টু এয়ার ড্র্যাগ এটা উপরের দিকে এবং এটা
ভেলোসিটিটা তো চেঞ্জ করছে টাইমের সাথে, ভেলোসিটি টাইমের ফাংশন, তো যে কোনো একটা পার্টিকুলার মোমেন্টে এই রেজিস্টিভ ফোর্সটা হচ্ছে বি ভি স্কোয়ার, মানে প্রপোর্শনাল টু ভি স্কোয়ার আর কি। দেন এবার এটাকে যদি ঠিক আছে, এবার আমি যদি এটা অ্যাজিউম করি, মানে একটা বাউন্ডারি কন্ডিশন অ্যাজিউম করছি, সেটা হচ্ছে যে আমার প্যারাশুটটা ফট করে খুলে গেছে, অর্থাৎ যখন টি ইকুয়াল টু জিরো ছিল তখন ভি ইকুয়াল টু জিরো। এটা নর্মালি তো এটা হয় না, যখন সেই প্লেন ফ্যান থেকে যখন লোকে ঝাঁপ দেয় প্যারাশুট হাতে নিয়ে, তখন সে অলরেডি কিছুটা নিচে পড়ে, তখন বাতাসের চাপে প্যারাশুটটা খুলে যায়। সিনেমাতে যখন দেখাবে দেখবি ঝাঁপিয়ে পড়লো প্লেন থেকে, ওটা ভালো করে লক্ষ্য করবি, দেখবি এটাই হয়। তার মানে প্যারাশুটটা যেই মুহূর্তে খুলছে সেই মুহূর্তে ওর একটা ভেলোসিটি থাকে, ইটস নট জিরো। কিন্তু এখানে আমরা অ্যাজিউম করছি ঝপ করে প্যারাশুট খুলে গেছে, তার মানে টি ইকুয়াল টু জিরোতে ভি ইকুয়াল টু জিরো, এটা আমার ইনিশিয়াল কন্ডিশন। নাও ফ্রম নিউটনস ল, এম ডিভি ডিটি ইকুয়াল টু, এটা আমি অ্যাক্সিলারেশন নিচের দিকে, তার নিচের দিকের অ্যাক্সিসের রেসপেক্টে লিখছি। নিচের দিকে আমি যদি লিখি, এটা ভেক্টর ইকুয়েশন লেখার সময় একটু স্টুডেন্টরা গন্ডগোল করে, তার জন্য একটু ইলাবোরেটলি বলছি আর কি, যে তোকে একটা ডিরেকশন ফিক্স রাখতে হবে, ডিরেকশন ঘাটলে হবে না। তুই নিচের দিকেই ফিক্স রাখছিস, এবার নিচের দিকে, এবার ইকুয়াল টু সাইনের দুদিকে ভেক্টরের ডিরেকশনটা সেম থাকবে। ওকে, ইকুয়াল টু সাইনের দুদিকে ভেক্টরের ডিরেকশন সেম, তার মানে তুই বাঁ দিকটা যদি নিচের দিক ধরে লিখিস, ডান দিকটাও তোকে নিচের দিক ধরেই লিখতে হবে। তাহলে নিচের দিকে ওর অ্যাক্সিলারেশন এম ডিভি ডিটি, নিচের দিকে ফোর্স এম জি, কিন্তু বিভি স্কোয়ারটা উপরের দিকে, অর্থাৎ মাইনাস বিভি স্কোয়ার। বোঝা গেছে? ভেক্টর ইকুয়েশন মানে হচ্ছে ইকুয়াল টু সাইনের দুদিকে ভ্যালু সেম, ডিরেকশন সেম, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুদিকের রেফারেন্স ডিরেকশনটা সেম রাখতে হবে। যেই ডিরেকশনের রেসপেক্টে তুই এই প্লাস মাইনাস সাইনটা ডিসাইড করবি, একটা রেফারেন্স ডিরেকশনের রেসপেক্টে, তো নিচে হলে প্লাস উপরে হলে মাইনাস, বা উপরে হলে প্লাস নিচে হলে মাইনাস, সেই যে রেফারেন্স ডিরেকশন সেটা ইকুয়াল টু সাইনের দুদিকে এক থাকতে হবে, এইটা মনে রাখিস। ওকে, তাহলে এটা একটা ব্যাপার গেল। আর একটা ব্যাপার হচ্ছে যে একদম ইনিশিয়ালি তো যেহেতু ভিটা জিরো, তার মানে এয়ার ড্র্যাগ ফোর্স তো কিছু থাকছে না একদম শুরুতে, তারপরেও আস্তে আস্তে নিচে নামছে, যত নিচে নামবে প্যারাশুটিস্ট যত নিচে নামবে তত কি হবে, ভেলোসিটি বাড়বে, যত ভেলোসিটি বাড়বে তত কি হবে, এয়ার ড্র্যাগ ফোর্সটাও বাড়বে, কিন্তু ও ভেলোসিটিকে বাধা দেবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি দুটো অপোজিং ফোর্স আছে, একটা এমজি যেটা নিচের দিকে ভেলোসিটি বাড়াতে চাইছে, আর একটা বিভি স্কোয়ার যেটা অ্যাকচুয়ালি আমি যদি উপরে দেখাই তাহলে মাইনাসটা আমার দেওয়া উচিত না। একটা হচ্ছে এমজি যেটা নিচের দিকে কাজ করছে, আর একটা হচ্ছে বিভি স্কোয়ার যেটা উপরের দিকে কাজ করছে। দুজনের মধ্যে যখন ব্যালেন্স হবে, অর্থাৎ এমজি যখন ইকুয়াল টু বিভি স্কোয়ার হবে, তখন ভেলোসিটি উইল বিকাম কনস্ট্যান্ট। তখন কিন্তু ও একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে, তখন আর ওর ভেলোসিটি বাড়বে না, ফিক্সড হয়ে যাবে। দ্যাট ভেলোসিটি ইজ কল্ড টার্মিনাল ভেলোসিটি। তাহলে যখন ভি ইকুয়াল টু ভি নট, তখন ভেলোসিটি বিকামস কনস্ট্যান্ট, অর্থাৎ ডিভিডিটি ইকুয়াল টু জিরো। দ্যাট ভি নট ইজ কল্ড টার্মিনাল ভেলোসিটি অফ দ্য প্যারাশুটিস্ট। ক্লিয়ার? ব্যাস, তারপর নাও উই আর ইন দিস পজিশন, আমাদের বাউন্ডারি কন্ডিশন আছে, আমাদের এইটা, এটা আরেকটা বাউন্ডারি কন্ডিশন, আর এই হচ্ছে অরিজিনাল ইকুয়েশন। সো let us solve this. M dv dt
ইকুয়াল টু এমজি মাইনাস বিভি স্কোয়ার, যেটাকে আমি লিখতে পারি এম ডিভি বাই এমজি মাইনাস বিভি স্কোয়ার ইকুয়াল টু ডিটি। তাহলে লক্ষণীয় যে এটা কিন্তু এই ফর্মে আছে, এই যে সেপারেবল ফর্মেই আছে, px dx plus qy dy. If it is not visible to you, let me write it. m by mg minus bv square, এটা শুধুমাত্র ভেলোসিটির ফাংশন, some function of velocity dv minus dt equal to 0. So it is in the separable form, that is px dx plus qy dy. ওকে, এবার এটা তো সলভ করা তো জাস্ট আর কি ম্যাটার অফ মিনিটস। এম ডিভি mg equal to b v naught square dt এই এরপরে পুরোটাই ম্যাথমেটিক্যাল ট্রিক। এবার তো বুঝতে পারছিস আশা করি যে এটাকে আমাদের ভেঙে লিখতে হবে। If we write 1 by v naught plus v plus 1 by v naught minus v, হ্যাঁ তাহলে উপরে একটা 2v naught হচ্ছে, তাহলে এটাকে 2v naught দিয়ে ডিভাইড করতে হবে ইকুয়াল টু dt। Hence আচ্ছা, এটা ইন্টিগ্রেশন লিমিট, ইন্টিগ্রেশন লিমিট তো আমরা জানি, ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 0 থেকে v আর 0 থেকে t, ঠিক আছে, ইনিশিয়াল কন্ডিশন আমাদের জানা আছে। তাহলে এই ব্যাপারটা যদি আমরা পুট করি, তাহলে উই আর গেটিং m বাই, জিটা কোথায় গেল, আচ্ছা জি তো এখানে আছে, হ্যাঁ ঠিক আছে, এটা আমি ডাইরেক্ট রেজাল্টটা বসালাম, মাঝেরটা তোরা তো করতে পারবি, ভেরি সিম্পল, জাস্ট ডাইরেক্ট ফর্মুলা, এটা করিস, কমপ্লিট করিস আর কি। তাহলে ভেলোসিটির জন্য যদি আমি লিখি, তাহলে ইট ইজ, এখানে আমরা ধরে নিই যে রুট ওভার এম বাই জিবি হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে ভেলোসিটিটা আমরা পাচ্ছি ই টু দ্য পাওয়ার 2t বাই ক্যাপিটাল টি মাইনাস 1। এটা ক্লাস হলে সামনে বসে করাতাম, এনিওয়ে সো মাচ ফর অনলাইন ক্লাস। এই and this is equal to v naught, এবার এটা হচ্ছে সাইন হাইপারবোলিকের মতো করে লিখছি, এটাকেই রিরাইট করছি আর কি, টি বাই টি মাইনাস এটা তারপর মাইনাস এটা তারপর মাইনাস টি বাই টি দিয়ে মাল্টিপ্লাই করলে পাচ্ছি এটা, so this is equal to v naught tan hyperbolic t by t, যেখানে এটা হচ্ছে this is time constant of the motion, ঠিক আছে। তাহলে tan hyperbolic ফলো করছে। এবার তোদের টাস্ক হচ্ছে প্রথমত মাঝে যে স্টেপটা স্কিপ করলাম সেটাকে দেখা, সেকেন্ড টাস্ক হচ্ছে
সেকেন্ড টাস্ক হচ্ছে গ্রাফ, প্লট ভি ভার্সাস টি। এবং থার্ড টাস্ক হচ্ছে টু ফাইন্ড আউট দ্য ক্যাপিটাল টি। এটা হচ্ছে নিজেরা বুঝতে পারবি যে প্যারাশুটিস্ট যখন নামে তখন কতক্ষণ লাগে কনস্ট্যান্ট ভেলোসিটি রিচ করতে। এখানে কিছু জিনিস বলে দিতে হবে। এয়ার ড্র্যাগ, এয়ার ড্র্যাগের টিপিক্যাল ভ্যালু হচ্ছে 700 কেজি পার মিটার। আর লোকের ওজন ধরে নে 70 কেজি। তোদের ওয়েট কত আমি জানি না। আর ঠিক আছে, এই তো লাগবে, আর তো কিছু লাগবে না। টাইম পিরিয়ড বার করবি আর টার্মিনাল ভেলোসিটিও বার করবি, ঠিক আছে? তারপরে যখন নিজেরা প্যারাগ্লাইডিং এসব করবি, প্যারাশুট দিয়ে লোকে ভেসে ভেসে অনেক কিছু করে, অ্যাডভেঞ্চার স্পোর্টস, এগুলো যখন করবি তখন মনে মনে ভাববি যে আমি নিজের এই সমস্ত মোশন টোশন ক্যালকুলেট করেছিলাম। ঠিক আছে, আজকে এতটাই। নেক্সট ডে উই উইল ডিসকাস ফার্দার অ্যাবাউট ভেরিয়াস সলিউশন টাইপস, মানে বিশেষ করে সেপারেবল ফর্মে না থাকলে তখন কি করতে হয় সেইটা আমরা ডিসকাস করবো। যেগুলো করতে বললাম, যেগুলো যতটা দিচ্ছি ওগুলো সব করবি। আর এটা আমি আর্টকেন থেকে পড়িয়েছি, যতটা পড়িয়েছি আমি ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দেবো। ওকে।